তো বন্ধুরা, লুসি অনলাইনে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি তোমাদের অঙ্কের স্যার জগন্নাথ প্রামাণিক। তো আজকে আমরা ক্লাস 9-এর প্রথম চ্যাপ্টার অর্থাৎ বাস্তব সংখ্যা নিয়ে একটু আলোচনা করব। ঠিক আচ্ছা, তো প্রথমত বাস্তব সংখ্যা কোনটা? না স্যার, আমরা ছোট থেকে একদম ছোট থেকে আপ টু এ পর্যন্ত যত সংখ্যা দেখেছি, যত রকমের সংখ্যা দেখেছি, সবাই কি সংখ্যা? বাস্তব সংখ্যা। তো বইতে বলছে যে বাস্তব সংখ্যার, তাহলে জেনে তো এসছি বাস্তব সংখ্যা, এটাকে নিয়ে আবার বিশাল কি ব্যাপার? বিশাল কিছু ব্যাপার নয়। এবার পরপর বাস্তব সংখ্যার ক্লাসিফিকেশন আছে। অর্থাৎ কি না, বাস্তব সংখ্যা যেটা, সেটাকে আমরা মেনলি দুটো ক্যাটাগরিতে ফেলতে পারি। মেনলি দুটোর মধ্যে কি না স্যার, এক হচ্ছে মূলদ সংখ্যা আর এক হচ্ছে অমূলদ সংখ্যা, ঠিক না? এবার বলছে কি যে এই যে অমূলদ সংখ্যা, এই অমূলদ সংখ্যা ফ্যামিলিটা খুব ছোট। অর্থাৎ অমূলদ সংখ্যার যে রকম সেটা অনেক কম। কম রকম বলতে কি না, অমূলদ সংখ্যা মেনলি বলে দিচ্ছে কাকে না, যত রুট যুক্ত সংখ্যা আছে, সে √2 হোক, √3 হোক, এরকম সবই এগুলো কি অমূলদ সংখ্যা। এছাড়া আছে কে না, পাই আছে আর আছে, এরাও অমূলদ সংখ্যা। তাহলে রুট যুক্ত যে সমস্ত সংখ্যা সেটা অমূলদ। ব্যাস, এটাই এর গল্প শেষ। এবার স্যার আসা যাক মূলদ। মূলদে কি না, তাহলে রুট যুক্ত বাদে আর যারা, তারা সবাই মূল না। কথা বোঝাচ্ছে না? অমূলদ হচ্ছে রুট যুক্ত, তাহলে রুট যুক্ত বাদে যারা, তারা সবাইকে মূলদ। এবার মূলদের মধ্যে অনেক রকমের ভাগ আছে। যেমন কি ধরো, আমরা যেটা নাম্বার লাইন জেনে এসেছি, নাম্বার লাইন কি 0 জানি, 1 2 3 4 ডট ডট চলছে। এদিকে কে না, -1 -2 -3 ডট ডট এদিকেও চলছে। তাহলে এই যে লোকগুলো, এরা 0 থেকে ডান দিক, অর্থাৎ যেগুলোকে আমরা পজিটিভ নাম্বার বলে জানি, এগুলোকে একটা নাম দেওয়া হয়েছে। কি নাম দেওয়া হয়েছে না, এরা হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা। ধনাত্মক পূর্ণ সংখ্যা। আর 0-র বাঁ দিকে যারা আছে, এরা কি নেগেটিভ যেগুলো, সেগুলোকে বলা হচ্ছে ঋণাত্মক পূর্ণ সংখ্যা। আর এই ধনাত্মক পূর্ণ সংখ্যা দ্বারা তাদেরকে আরেকটা নামও বলা হচ্ছে, যেটা কি স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা, ঠিক? তাহলে আর পুরোপুরি নাম্বার লাইনে যাদেরকে দেখা যাচ্ছে, এরা সবাই কারা না স্যার, পূর্ণ সংখ্যা। তাহলে পূর্ণ সংখ্যা দুটো ক্যাটাগরি হয়ে গেছে, স্বাভাবিক ধনাত্মক পূর্ণ সংখ্যা, ঋণাত্মক পূর্ণ সংখ্যা। যেটাকে আমরা, যেগুলো ধনাত্মক পূর্ণ সংখ্যা, তাদেরকে আমরা এটাও বলে দিচ্ছি কি স্বাভাবিক সংখ্যা। আরো এছাড়া মূলদ সংখ্যার মধ্যে আছে কি ভগ্নাংশ আছে। ভগ্নাংশের মধ্যে আবার ভাগ প্রকৃত অপ্রকৃত। তোমাদের বইতে একটা ছবি আছে, দেখবে, তাহলে সেখান থেকে দেখলে বুঝতে পারবে সহজে। ছবি কত না, পেজ নম্বর 18-তে একটা ছবি আছে, ওটা দেখলে একটুখানি বুঝতে পারবে যে মেনলি যেটা বাস্তব সংখ্যা আমরা বলছি, তাকে দুটো ক্যাটাগরিতে ফেলেছি। এক মূলদ, মূলদ, আর একটা হচ্ছে অমূলদ। অমূলদ কোনটা না, রুট যুক্ত যত সংখ্যা। আর মূলদ কোনটা না, এরা বাদে আর বাদ বাকি সব মূলদ। এবার মূলদের মধ্যে বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ ভাগ আছে। তো এটা আমাদের এত বেশি কোনো মানে এমনি দেখা তোমাদের জানা জরুরি, কিন্তু পরীক্ষার জন্য এত বেশি কোনো এখানে সংজ্ঞা বা কিছু ক্লাসিফাই ওগুলো দিতে হয় না। এবার মেন কথা হচ্ছে কি, এই চ্যাপ্টার যে বাস্তব সংখ্যা, এখানে আমাদের শিখতে কি হবে, মেনলি তিনটা ক্যাটাগরির জিনিস শিখতে হবে। মেন কি কি স্যার? মেন না, বাস্তব সংখ্যা চ্যাপ্টার বা প্রথম অধ্যায়ে আমাদের শিখতে হবে কি না, তিনটা ক্যাটাগরির প্রশ্নের উত্তর দেওয়া শিখতে হবে। ফার্স্ট ক্যাটাগরি, এক নম্বর বা ফার্স্ট ক্যাটাগরি নিয়ে আমরা আলোচনা করছি। তিনটা ক্যাটাগরি শিখবো, তার মধ্যে ফার্স্ট ক্যাটাগরি নিয়ে শিখছি। ফার্স্ট ক্যাটাগরিতে কি বলছে, যেটা কিনা আমাদের কোষে দেখি কোথায় আছে, 1.1 কি আছে, এটাতে কি মেনলি বলছে যে দুটো ধরো মূলদ সংখ্যা আছে, এর মাঝে একটা মূলদ কি দুটো মূলদ কি তিনটা মূলদ কি বিভিন্ন মূলদ, অনেক মূলদ তো হতে পারে। দুটো সংখ্যার মাঝে তো অসীম সংখ্যক সংখ্যা আছে। দুটো মূলদ সংখ্যার মাঝে, ধরো আমি দেখাচ্ছি, এখানে 1 আছে, এখানে 2 আছে, এরা মূলদ সংখ্যা। মূলদ সংখ্যা কাকে বলছি না, তাদের সংজ্ঞা বলছে কি না, যে সমস্ত সংখ্যাকে p/q আকারে লিখতে পারবো, যেখানে নিচের লোক মানে কিউ, p/q আকারে লিখতে পারবো। pq পূর্ণ সংখ্যা, কিন্তু কিউ যে বসছে, কিউ বা পিকিউ মূল বাস্তব সংখ্যাই বলে দাও না, কিন্তু কিউ যেটা বসছে সেটা 0 হওয়া যাবে না। নিচের লোকের উপর কন্ডিশন, যে সংখ্যাটাকে আমরা p/q আকারে লিখতে পারবো সেটা হচ্ছে মূলদ, কিন্তু কন্ডিশন কি দিয়েছি না, কিউটাকে 0 হওয়া যাবে না। তাহলে স্যার যদি প্রশ্ন করে 0 কি মূলদ সংখ্যা, হ্যাঁ স্যার 0 মূলদ সংখ্যা। কেন?
না জিরোকে লেখা যাবে 0/1, যেখানে নিচের লোক জিরো নয়, উপরের লোক জিরো হলে কোনো সমস্যা নেই, পির উপরে কোনো কন্ডিশন নেই, কিউর উপরে আছে কন্ডিশন। বোঝা গেছে সবার? আচ্ছা, মূলদ সংখ্যার সংজ্ঞাও তোমাদের বইতে দেওয়া আছে। এবার কথা হচ্ছে কোষে দেখি একে আমরা কি শিখবো। কোষে দেখি একে শিখবো যে এই যে দুটো সংখ্যা, এদের মাঝে একটা কি দুটো কি তিনটা কি চারটা এরকম টাইপের কি 5টা 6টা মূলদ সংখ্যা কিভাবে বসাবো। ঠিক, তার জন্য প্রসেস কি বলছে যে যদি একটা মূলদ বসাতে চাই, একটা, তখন কি করব, ধরো 1 আর 2 এর মধ্যে আমরা একটা মূলদ বসাবো, একটা, তো তখন কি করব না স্যার এর দুজনকে করব যোগ, তাকে করব 2 দিয়ে ভাগ, এটা থেকে যা মান আসবে সেটাই হচ্ছে এদের মাঝের একটা মূলদ সংখ্যা। যে কোনো সংখ্যা হোক না কেন, তাদের মাঝের একটা মূলদ সংখ্যা বার করার জন্য নিয়ম বলছে এটা, দুজনকে যোগ করব 2 দিয়ে ভাগ করে দেবো, তাহলে এখানে আমার চলে এলো কত, 3/2। এটা হচ্ছে সেই মূলদ সংখ্যা যেটা কিনা এর দুজনের মাঝে আছে। তাহলে তোমরা যদি দেখো কোষে দেখি 1.1, কোষে দেখি কত, 1.1। আমি ধরো একটা দুটো অঙ্ক নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি, এমনিতে তো উদাহরণে সবই করে দেওয়া আছে, সেটাও দেখতে পারো, নাহলে কোষে দেখি 1.1 কি বলছে না, ধরো 4-এর দাগের অঙ্ক, 4-এর দাগের অঙ্কে যে কোনো আমি একটা অঙ্ক নিচ্ছি, 4-এর দাগে তোমরা সবাই পারবে, খুব সহজ একদম। 4-এর দাগের আমি কোনটা নিচ্ছি, ধরো আমি নিচ্ছি 3 নম্বর, 4-এর দাগের ক নম্বর, 3 নম্বর। তো বলছে কি 1-এর 4 ও 1-এর 2 এর মধ্যে একটি মূলদ সংখ্যা বসাবো, একটি মূলদ সংখ্যা। কটা মূলদ সংখ্যা আছে, একটা। স্যার এদের মধ্যে একটা মূলদ সংখ্যা কে হবে না, এদেরকে আমরা করব যোগ, বাই কত, 2, বললাম এটা দুজনকে যোগ করে 2 দিয়ে ভাগ, স্যার যে সংখ্যাই হোক না কেন, একটা যখন চাইছি তখন দুজনের যোগ বাই 2, বেশ। এবার এদেরকে যোগ করে নি এখানে, তো আসবে কি 4 2, লসাগু আসবে কত 4, 4 একে 2 2, তাহলে আমাদের হচ্ছে 3/4, কোনটা উপরেরটার মান 3 বাই কত 4, আর নিচে ভাগে বসছিল 2, তাকে গুণে উল্টে দিই, তাহলে আমাদের রেজাল্ট হচ্ছে কত 3/8। তাহলে এটা হচ্ছে একটা মূলদ সংখ্যা যেটা কিনা এর দুজনের মধ্যে আছে। বোঝা গেছে সবার? তাহলে মধ্যে কথা শেখার নিয়ম কি, দুটো সংখ্যার মাঝে যদি আমরা একটা মূলদ বসাতে যাই তাহলে এই প্রসেস। এবার যদি স্যার 1-এর বেশি হয় তখন বইতে একটা নিয়ম বলছে কি, সেটা আমি দেখাচ্ছি, নয়তো এখান থেকেও তোমরা লজিক্যালি লাগাতে পারো। ধরো বললো আমাকে কেউ দুটো মূলদ বসাতে, ভাবো একবার ভাবো, এখানে ধরো আমাদের আছে কত 1-এর 4 আছে, আর এখানে ধরো আছে আমাদের 1-এর 2, এর মাঝের একটা মূলদ সংখ্যা পাওয়া গেছে কে না স্যার 3-এর 8 পাওয়া গেছে। ঠিক, তো এবার যদি আমি আর একটা মূলদ বসাতে বা বের করতে চাই যারা কিনা এর দুজনের মাঝে আছে, সেটা কি করে করব না স্যার আপনি এই লোক আর এই লোক এদের মাঝের একটা মূলদ বের করে নিন, এর দুজনের মাঝে, সেটা কি করে আসবে না স্যার এদের যোগ বাই 2, এটা যে মানটা আসবে সেটা হচ্ছে এর দুজনের মাঝের লোক। তো আপনার হলো না সেই এটা আর এটার মাঝে এটা একই ব্যাপার। স্যার যদি আরো বের করতে চাই তাহলে আমি ধরো এটা এদিকেও একটা বের করে নিতে পারি, এইখানে যে মূলদটা থাকবে কার এদের মাঝের যে মূলদ, সেটা কি করে পাওয়া যাবে না স্যার 3/8 1/2 এদের যোগ বাই 2, এটা করলে যে মানটা আসবে সেটা হবে এর দুজনের মাঝে, মানে এই প্রথম আর শেষ এর দুজনেরও মাঝে সেটা। বোঝা গেছে সবার? সিম্পল, তোমরা কোনো সূত্র অ্যাপ্লাই করতে পারো, এমনিতেই করতে পারো, দুজনের মাঝের মূলদ সংখ্যা দুজনকে যোগ বাই 2। তো ধরো এখানে যে সূত্র বলছে সেটা একটু দেখাচ্ছি, সূত্র অনুযায়ী কি কিরকম বলছে, যে ধরো আমি অঙ্ক নিচ্ছি 7-এর দাগ, কোষে দেখি 1.1 7-এর দাগ নিচ্ছি, কোষে দেখি 1.1 কত দাগ 7-এর দাগ, 7-এর দাগে দেখো কি বলছে, বলছে কি 1-এর 5 আর 1-এর 4 এর মধ্যে 3টি মূলদ সংখ্যা বসাও। কটা চাই? 3টা। তো 3টা বসানোর জন্য বইতে একটা ফর্ম বলছে সেরকম, নাহলে আমি আগে যেরকম দেখালাম তোমরা সেভাবেও করতে পারো, আমি সব ফর্মেটটা দেখাচ্ছি। ফর্ম বলছে কি না আমরা বের করতে চাই কার কার মাঝে 1-এর 5 আর হচ্ছে কার 1-এর 4 এর মধ্যে আমরা চাই কি মূলদ সংখ্যা বসাতে, কটা? 3টা। তো স্যার বইতে বলছে এর দুজনের মধ্যে যেটা ছোট সেটাকে আমরা কি ধরে নেব না, সেটাকে আমরা ধরে নেব x। তাহলে 1-এর 5 আর 1-এর 4 এর মধ্যে ছোট নিশ্চিতভাবে কে 1-এর 5, তাকে ধরলাম আমরা কি x, আর 1-এর 4 কে আমরা কি ধরছি না y, 1-এর 4 কে আমরা কি ধরছি y। ঠিক,
তাহলে এবার আমরা বের করবো সূত্র কি না ডি। ডির কি সূত্র ছিল? ওয়াই মাইনাস এক্স বাই এন প্লাস ওয়ান। ওয়াই মাইনাস এক্স বাই এন প্লাস ওয়ান, ঠিক না? তাহলে ওয়াই বইতে তোমাদের দেওয়াই আছে ওয়াই মাইনাস এক্স বাই এন প্লাস ওয়ান। তো স্যার ওয়াই কি না, ওয়াই হচ্ছে আমাদের একের চার, মাইনাস এক্স কে স্যার এক্স হচ্ছে একের পাঁচ, নিচে এন স্যার এনটাকে না, এন হচ্ছে যতগুলো মূলদ সংখ্যা বসাতে চাই তার সংখ্যাটা। স্যার বইতে কটা বলেছে? তিনটা মূলদ সংখ্যা বলেছে, তাহলে এন এর মান কত আসবে? তিন। তাহলে এন কি বললাম আমি? মূলদ সংখ্যার সংখ্যা। মূলদ সংখ্যার সংখ্যা কটা বসাতে চাই স্যার, যতগুলো বলবে তত হচ্ছে এন এর মান। ঠিক ঠিক। এবার স্যার কত করা যায়? এদের বিয়োগ করে নি সাইডে, একের চার আর একের পাঁচের বিয়োগ, রেজাল্ট কি আসছে স্যার? 20, 4 5 5, 5 4 4, স্যার একের 20 হচ্ছে। ক্লিয়ার কথা? আচ্ছা সিম্পল বিয়োগ একের 20। তাহলে এই পার্টটার মান হচ্ছে একের 20, আর নিচে ছিল আমাদের 4, সেটাকে গুণে লিখে নিচ্ছি। তাহলে রেজাল্ট হচ্ছে কত? 81। তাহলে আমি কি কি করলাম স্টেপ? কখন এই স্টেপ কখন করছি? যখন একের বেশি 3টা 4টা 5টা বসাতে চাই তখন এরকম প্রসেস। কি করবো? নিয়ম কি? যেটা দুজনের মধ্যে ছোট তাকে ধরছি এক্স, আর যেটা বড় তাকে ধরছি ওয়াই, দিয়ে বের করছি কি ডি। ডিটা কি না স্যার, ডি হচ্ছে ওয়াই মাইনাস এক্স বাই এন প্লাস ওয়ান, এর দুজনের বিয়োগ বাই এন প্লাস ওয়ান, অর্থাৎ এন কে না যটা মূলদ সংখ্যা বসাতে চাই তার সংখ্যা। তো ব্যাস ক্যালকুলেশন করলাম, এলো 81। এবার কি বলছে যে আমরা চাই এই লোক আর এই লোক এদের মাঝে কটা মূলদ বসাতে? না স্যার তিনটা। তো সেটা কিভাবে পাবো? তো অতএব দিয়ে লিখছি, কি লিখছি? একের 5 ও একের 4 এর মধ্যে তিনটি মূলদ সংখ্যা, তিনটি মূলদ সংখ্যা। স্যার কি কি হবে না, বইতে বলছে কি এক্স প্লাস ডি, এক্স প্লাস 2d, এক্স প্লাস 3d, দ্যাটস ইট। তিনটা, তাই তিনে শেষ। 6টা বললে 6 শেষ, 6 পর্যন্ত যাবো। এখানে এক্স এর মান আর ডির মান বসাবো। এক্স এর মান স্যার একের 5, ডির মান কত? একের 80, এখানে বসাচ্ছি। তো দেখতে কি লাগে? একের 5 প্লাস একের 80, এটাতে কি আসবে না স্যার এক্স একের 5 প্লাস 2d, ডি হচ্ছে একের 80 তার সঙ্গে 2 গুণ, তাহলে স্যার 2 এর 80, এক্স একের 5 প্লাস 3d মানে স্যার কত হবে? 3 এর 80। তো এটাকেই যোগ করলে আপনার এগুলো পরপর আসবে। তাহলে স্যার এটাকে যোগ করলে কত হচ্ছে? 80। আচ্ছা এখানে করা যাক, 80 হচ্ছে লসাগু, 5 16 আর 80 একই, তাহলে 17/80। এটার রেজাল্ট কত? 17/80 এটার। তাহলে এটার কত হবে স্যার? নিশ্চিতভাবে এর থেকে এক বেশি হবে, কারণ একের জায়গায় 2 আছে, তাহলে 18/80। আর এটার কত হবে? 2 এর জায়গায় 3 আছে মানে আরেক বাড়বে, 19/80। তাহলে এই তিনজন লোক হলো এ আর এ, এর মাঝে হচ্ছে কি সংখ্যা? স্যার মূলদ সংখ্যা। তাহলে পার্ট 1 বা ফার্স্ট যে ক্যাটাগরি সেটা হচ্ছে এটা কি না, দুটো সংখ্যার মাঝে মূলদ সংখ্যা বসানো। ক্লিয়ার সবার? একটা বসাতে বললে দুজনকে যোগ বাই 2 করব, 3টা 4টা 5টা বসাতে বললে তখন আমরা ছোটটাকে ধরবো এক্স, বড়টাকে ধরবো ওয়াই, দিয়ে বের করব কি ডি, এক্স প্লাস ডি, এক্স প্লাস 2d, এক্স প্লাস 3d হ্যান ডট ডট। ক্লিয়ার? ক্লিয়ার স্যার। এটা ফার্স্ট ক্যাটাগরি কমপ্লিট। বইতে যতগুলো আছে মানে 6 পেজে দেখো উদাহরণে নিজে করিতে দেওয়া আছে, সেগুলো সবগুলো করবে সেম, একদমই সেম, কিছুই নয়। এবার দেখা যাক পরের ক্যাটাগরি। পরের ক্যাটাগরিতে কি যেটা আমাদের মেনলি লাগবে কোথায় না, বাস্তব সংখ্যায় যেটা আছে আমাদের 1.2, কোষে দেখি 1.2তে যেটা আছে। তো স্যার সেখানে কি, এখানে পার্টিকুলার কি, এ তো গেল মূলদের পোর্শন নিয়ে 1.1, 1.2 কি অমূলদের পোর্শন, অর্থাৎ কি যে মূলদ সংখ্যাকে যেমন আমরা সংখ্যা রেখায় বসাই, যেমন কি ধরো আমি বসেছি, ধরো কি যে ধরো আমরা এটা টানলাম সংখ্যা রেখা, এখানে কি আছে না স্যার 0 আছে, এখানে 1 আছে, তাহলে 1/2 বা 0.5 স্যার এই দুজনের মাঝে কোথাও থাকবে। এটা আমরা কি মূলদ সংখ্যা বসাচ্ছি, কি 0.3 কি 0.4, এগুলো আছে কি 0.3,
এখানে থাকবে 0.4, এখানে থাকবে 0.2, এখানে থাকবে। ঠিক বোঝা গেছে? সবার সিম্পল। কেননা 0 আর 1 এর মাঝে 10 ঘর করলেই সেটা বুঝে যাবো। কিন্তু স্যার অমূলদ সংখ্যা আপনি বলছেন √2, একেও কি এই সংখ্যা রেখায় বসানো যাবে? বা √3 একে কি সংখ্যা রেখায় বসানো যাবে? এটা হচ্ছে সেকেন্ড ক্যাটাগরির প্রশ্ন, অর্থাৎ যেটা আছে কোষে দেখি 1.2 ব্যাস এটুকুই, আর কিছু না। মূলদ সংখ্যাকে যেভাবে আমরা সংখ্যা রেখায় বসাতে পারি, কিন্তু অমূলদ সংখ্যাকেও কি সংখ্যা রেখায় বসাতে পারবো, সেটার চেষ্টা করা হচ্ছে বা সেটাই দেখানো হচ্ছে বসানো যাবে কিভাবে, সেটাই দেখো ভালো করে। আমরা প্রথম নিচ্ছি কি √2। তো স্যার √2 যদি সংখ্যা রেখায় বসাতে চাই কিভাবে বসাবো বা কিভাবে রিপ্রেজেন্ট করবো? বলছে কি যে সংখ্যা রেখা প্রথমে আঁকো। আচ্ছা রাখলাম, এখানে 0 আছে, 1 আছে, 2 আছে, এখানে ধরো -1 আছে, আর বেশি আমি নিচ্ছি না। বলছে কি √2 কে সংখ্যা রেখা বসানোর জন্য যেখানে 0 আছে সেখানে নিয়ে নিচ্ছি আমরা কি ও, 0 বিন্দুতে কি নিচ্ছি ও, আর 0 থেকে 1 একক দূরে একটা বিন্দু নিচ্ছি কি এ। তার মানে আমরা কি নিয়েছি না ও এ সমান নিলাম কত 1 একক। ও এ কত একক নিয়েছি 1 একক। আচ্ছা এ থেকে 1 একক উপরে একটা বিন্দু নিচ্ছি যেটার নাম দিচ্ছি কি বি। একক উপরে বিন্দু কি নিলাম বি। ঠিক, তার মানে এ বি আমরা কত নিলাম স্যার এ বিও নিলাম 1 একক। ঠিক, এবার কি করছি বি থেকে এ তে লম্ব টানলাম, মানে কি করলাম না স্যার বি এ লম্ব টেনে দিলাম ও এর উপর, বি থেকে এ বিন্দুতে লম্ব টানলাম, বি এ লম্ব ও এ টানলাম। তাতে স্যার কি তারপরে কি করলাম না ও আর বি যোগ করলাম, ও বি কি করলাম যোগ করলাম, হলো। তাহলে ঘটনা কি এখানে যেহেতু আমরা লম্ব টেনেছি তাহলে ও এ বি এটা একটা সমকোণী ত্রিভুজ হচ্ছে। হ্যাঁ স্যার হচ্ছে, ও বি যোগ করলাম, তাহলে এটা আমাদের কি ত্রিভুজ সমকোণী ত্রিভুজ হলো। এবার বলছে কি না পিথাগোরাসের একটা উপপাদ্য আছে, পিথাগোরাস একজন গণিতজ্ঞ, সে একটা উপপাদ্য দিয়েছে কার উপর না এই সমকোণী ত্রিভুজের উপর। সমকোণী ত্রিভুজের এটা যদি সমকোণ হয় এটা বড় বাহু, নাম কি থাকে স্যার অতিভুজ, এটা কি লম্ব, আর এটা আমাদের ভূমি। তাহলে সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত বাহু হচ্ছে অতিভুজ, লম্ব, ভূমি, এরকম। এবার এই তিনটা যে বাহু আছে এদের মধ্যে একটা সম্পর্ক দিচ্ছে কে না পিথাগোরাস। কি বলছে সে না বলছে যে অতিভুজকে যদি স্কোয়ার করা হয় এইটার, সেটা সমান হবে মানে এই বাহুটার স্কোয়ারের মান সমান হবে লম্বের স্কোয়ারের সাথে, অর্থাৎ এই বাহুটার সাথে এই বাহুটার স্কোয়ার প্লাস এই বাহুটার স্কোয়ার। বড় বাহুটার স্কোয়ার কার সাথে সমান হবে ছোট দুটো বাহু স্কোয়ারের যোগের সাথে সমান, বড় বাহুটার স্কোয়ার ছোট দুটো বাহু স্কোয়ারের যোগের সমান। তো স্যার এটাও তো একটা সমকোণী ত্রিভুজ, তো এই সমকোণী ত্রিভুজের যেটা অতিভুজ সেটা কে না স্যার ওবি। তাহলে আমরা বলতে পারি ওবি যেটা এখানে অতিভুজের স্কোয়ার ছিল আমি ওবি লিখেছি মানে অতিভুজ লিখেছি, তাহলে হবে কি রুট লম্ব স্কোয়ার মানে স্যার এবি স্কোয়ার প্লাস ও এ স্কোয়ার, কেন ভূমি স্কোয়ার, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে এখানে দেখো এ বির মান আমরা কত ধরেছি স্যার 1 একক ধরেছেন, আর ও এর মান কত 1 একক, তাহলে এটা মিলে দাঁড়াচ্ছে কত √2। তাহলে ওবি যে লেন্থটা এটা আমরা কত পেয়ে গেলাম স্যার √2 পেয়ে গেলাম। ক্লিয়ার সবার? কি কি করলাম না 0 যেখানে ছিল সংখ্যা রেখায় সেখানে ও ধরেছি 1 একক দূরে নিয়েছি কি এ, তার মানে ও এর সমান আমরা নিয়েছি কত 1 একক। এ থেকে 1 একক উপরে একটা বিন্দু নিয়েছি তার নাম দিয়েছি কি বি, তাহলে এবি সমান কত নিয়েছি 1 একক। এবার বি থেকে এতে আমরা কি টানলাম লম্ব টানলাম। ঠিক, তারপরে অভিযোগ। তাহলে এই যে ত্রিভুজটা হলো এটা কি ত্রিভুজ সমকোণী ত্রিভুজ। আর সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে পিথাগোরাসের উপপাদ্য আমাদের জানা আছে। কি জানা আছে যে এটা টেনে উঠলে উপপাদ্য প্রমাণ করবে, এখন এটুকুই মনে রাখলেই হলো অতিভুজের স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তো সেই কন্ডিশন থেকে যদি আমরা অতিভুজ লিখি তাহলে অতিভুজ লিখলে কি হবে না স্যার দুটো থেকে একটা রুট দিয়ে দেবো এদিকে, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। ঠিক, এটাই এই ত্রিভুজের ক্ষেত্রে লাগে। তাহলে এখানে একটু লিখলে ভালো হতো, অতএব ও এ বি এর ও এ বি ত্রিভুজের
এটা ঠিক। তাহলে এবার খেয়াল করো, আমরা যদি ও তে কাঁটা বসাই আর বি তে বসাই পেন্সিল, অর্থাৎ ও বিন্দুকে কেন্দ্র করে ও বি এর মাপ নিয়ে যদি একটা চাপ ঘোরে, তাহলে কি হবে, সেটা সংখ্যা রেখে কোনো না কোনো জায়গায় লাগবে। হ্যাঁ স্যার লাগবে। যেখানে লাগলো ওর নাম দিচ্ছি ধরো পি। ঠিক। তাহলে ওপি যে ডিস্টেন্সটা, ওপি যে লেন্থটা, সেটাই আমাদের কি না স্যার √2 একক। ওপিটাই হলো √2 একক। বোঝা গেছে সবাই? সিম্পল, এটুকুই করতে হবে। পরীক্ষা হলে এরকমই প্রশ্ন করবে। এবার যদি √3 দেয়, যদি কি দেয় √3, তখন কি করবে না, তখন √2 তে যা যা করলে এত দূর, অর্থাৎ এই ছবির জন্য যা যা এখানে হলো এ তো থাকবেই, এর উপরে চলবে আর একটা পার্ট √3। সেটা কিরকম, সেটা যদি এখানে আমি দেখাই যে এরপরে কি হবে স্টেপ, আবার √3 জন্য এটা পার্ট আসছে √3 ফর √3। √3 জন্য কি করছি না, বি থেকে 1 একক উপরে একটা বিন্দু নিচ্ছি সি। বি থেকে 1 একক উপরে কি নিলাম সি। সি থেকে বি তে কি টানলাম লম্ব। ঠিক আছে। তাহলে আমরা কি করছি না স্যার, বিসি সমান নিচ্ছি 1 একক, আর সিবি লম্ব ওবি, সিবি লম্ব ওবি, এটা অতটা না আমি আরেকটু ছোট বলি, সিবি লম্ব ওবি। তাহলে এখানে কোন 90 ডিগ্রি এসে গেছে, হ্যাঁ স্যার লম্ব টেনেছেন, তারপরে ও আর সি যোগ, ও কমা সি বা ও সি যোগ করলাম, ও সি যোগ করলাম। ঠিক। তাতে কি হচ্ছে না স্যার, এটাও তো একটা সমকোণী ত্রিভুজ হয়ে গেছে ওবিসি। এই ওবিসি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা কি করতে পারি, যেটা ওসি সেটাই তো অতিভুজ। তাহলে ওসি সমান আমরা লিখতে পারি, তার মানে ত্রিভুজ ত্রিভুজ ওবিসি এর ওসি যেটা স্যার, ওসি সমান কি হবে, অতিভুজ রুট লম্ব স্কোয়ার মানে বিসি স্কোয়ার প্লাস ওবি স্কোয়ার। তাহলে এখান থেকে খেয়াল করো কি আসছে, বিসির কত মান 1, তাহলে রুট 1 স্কোয়ার প্লাস ওবি কত স্যার, ওবি তো বের করেছেন √2, √2 স্কোয়ার। তাহলে হয়ে গেল কত না 1 প্লাস 2, অর্থাৎ কিনা √3। ঠিক। তাহলে আবার ওই একই রকম, ও তে কাঁটা সি তে পেন্সিল, অর্থাৎ ও বিন্দুকে কেন্দ্র করে ও সি এর মাপ নিয়ে যদি আমরা একটা বৃত্তচাপ ঘুরে, সেটাও সংখ্যা রেখাকে কোনো না কোনো জায়গায় লাগবে। হ্যাঁ স্যার লাগবে। যেখানে লাগলো ওটা ধরো নাম দিলাম কিউ। তাহলে ও থেকে কিউ যেটা, এটাই হচ্ছে √3 একক। ও কিউটাই হচ্ছে কি √3 একক। তোমাদের বইতে দেখো উদাহরণে আরো করে দেওয়া আছে √5 √6, পৃষ্ঠা নম্বর 9-তে √5 √6 √7 করে দেওয়া আছে। এই ক্যাটাগরিটা তোমাদের কিন্তু খেয়াল করতে হবে, এটা হচ্ছে সেকেন্ড ক্যাটাগরি। তাহলে ফার্স্ট ক্যাটাগরি কি গেল, দুটো সংখ্যার মাঝে একটা কি দুটো কি তিনটা মূলত বসানো। সেকেন্ড ক্যাটাগরিতে কি দেখলাম না স্যার, √2 √3 √5 √6 এই যে সংখ্যাগুলো আছে, এদেরকে সংখ্যা রেখায় কিভাবে স্থাপন করব, এই হচ্ছে তার প্রসেস। এটা 2 3 জন্য আমি দেখালাম, বইতে 5 6 করে দেওয়া আছে। তোমরা 9 মানে 10 এর জন্য করতে পারো, √10 এর জন্য তোমরা করতে পারো, কোনো সমস্যা নেই, নিজেরা করতে পারো। মাইনাসের দিকে হলে মাইনাসের, ব্যাস। এবার এখানে কোষে দেখি 1.2-তে কিছু শূন্য মানে সত্য মিথ্যা আছে না, এগুলো একটুখানি বোঝা জরুরি। আপনার তো কঠিন কিছু নয়, কিন্তু তোমাদেরকে বুঝতে হবে কি বলছে, একটুখানি দেখে নি। প্রথম প্রশ্ন বলছে, বোঝা গেছে সবার এটা সিম্পল। আচ্ছা, ওখানে শর্ত মিথ্যায় কি বলছে না, দুটি মূলদ সংখ্যার সমষ্টি সর্বদা মূলদ সংখ্যা হবে। হ্যাঁ স্যার, দুটো সংখ্যা যে কোনো মূলদ সংখ্যাকে যদি যোগ করি সবসময় মূলদ সংখ্যাই আসবে, মানে সেখানে কোনো রুট চলে আসবে না, তো এটা ঠিক। পরে বলছে কি, দুটি অমূলদ সংখ্যার সমষ্টি সর্বদা অমূলদ সংখ্যা হবে। স্যার এটা কিরকম চেক করা যায়, ধরো দুটো মূলদ সংখ্যা আমি নিলাম, √2 একটা নিলাম, আর একটা ধরো নিলাম -√2, এ দুটো আলাদা আলাদা মূলদ সংখ্যা। এদেরকে যদি আমরা যোগ করি তো স্যার রেজাল্ট আসছে কিন্তু 0, যেটা কিনা মূলদ। ঠিক। বইতে কি বলছে না, দুটো মূলদ সংখ্যাকে যদি যোগ করি, সরি অমূলদ সংখ্যাকে যোগ করি, সবসময় পাবো কি সংখ্যা, অমূলদ সংখ্যা। না স্যার সবসময় তো অমূলদ পাচ্ছেন না, একটা ক্যাটাগরি পাওয়া গেছে যেখানে
মূলদ আসছে, তাহলে ওই কথাটা 2 নম্বর পয়েন্টটা কি ভুল বা মিথ্যা। 3 নম্বর কি বলছে, দুটি মূলদ সংখ্যার গুণফল সবসময় মূলদ সংখ্যা হবে। হ্যাঁ স্যার, দুটো মূলদ সংখ্যাকে গুণ করলে কোনো সময় রুট চলে আসবে না। মূলদ, রুটবিহীন, অমূলদ, রুটযুক্ত, দুটো মূলদ সংখ্যাকে গুণ করব, রুট চলে আসবে। এ স্যার না, হবে না। এবার এটা তাহলে ঠিক, সর্বদা মূলদই আসবে। 4 নম্বর পয়েন্টে বলছে দুটি অমূলদ সংখ্যার গুণফল সর্বদা মূলদ হবে। আচ্ছা, দুটো অমূলদ সংখ্যা নিচ্ছি আমি, √2 একটা, ধরো √2 একটা, এদেরকে যদি গুণ করি 2, স্যার মূলদ পাচ্ছেন, ঠিক ব্যাপার। কিন্তু যদি √2 সঙ্গে √3 গুণ করি তখন আসছে √6, স্যার এটা তো অমূলদ। তাহলে সব সময় যে মূলদ হবে সেটা ঠিক নয়, বা সব সময় যে অমূলদ হবে সেও ঠিক নয়। অর্থাৎ দুটো দুটো অমূলদ সংখ্যার গুণফল মূলদও হতে পারে, অমূলদও হতে পারে, কিন্তু দুটো মূলদ সংখ্যার গুণ সবসময় যেন মূলদ হবে। আচ্ছা, 5 নম্বর কি বলছে, প্রতিটি মূলদ সংখ্যাই বাস্তব সংখ্যা। হ্যাঁ স্যার, আমরা দেখলাম একটু আগে ক্লাসিফিকেশনে, বাস্তব সংখ্যা থেকেই এসছে মূলদ অমূলদ, দুটো ক্যাটাগরি মেনলি। তাহলে যতগুলো মূলদ আছে তারা প্রত্যেকেই বাস্তব। হ্যাঁ স্যার ঠিক, বা যদি বলতো যতগুলো অমূলদ আছে তারা সবাই বাস্তব, এও ঠিক হতো। কিন্তু যদি ব্যাপারটা উল্টোভাবে বলি, সবগুলো বাস্তব সংখ্যা মূলদ, এটা ভুল, বা সবগুলো বাস্তব সংখ্যা অমূলদ, এটাও ভুল। কারণ বাস্তব সংখ্যার মধ্যে তো মূলদ অমূলদ ক্যাটাগরি আছে, তাহলে সমস্ত বাস্তব সংখ্যা মূলদ হবে না, সমস্ত বাস্তব সংখ্যা অমূলদ হবে না, কিন্তু প্রতিটা মূলদ সংখ্যা বাস্তব হবে কি প্রতিটা অমূলদ সংখ্যা বাস্তব হবে, এটা ঠিক। ব্যাস, তোমরা বুঝে গেছো, এখানে আর কিছু নয়। এবার আসছি আমরা এই চ্যাপ্টারের থার্ড ক্যাটাগরির যে মেন প্রশ্ন, সেটা হচ্ছে কোথায় না 1.3-এ। এখানে পার্টিকুলার কি শেখা হবে, আচ্ছা দেখা যাক। কোষে দেখি 1.3, এটা হচ্ছে কি বাস্তব সংখ্যার যে চ্যাপ্টার আমাদের বইতে যতটুকু আছে পোর্শন, তার থার্ড কনসেপ্ট, যেটা পার্টিকুলার কনসেপ্ট। এখানে কনসেপ্ট কি মেনলি, আচ্ছা প্রথমে আগে বইয়ের অঙ্কগুলো দেখে নি, তারপর মেন কনসেপ্টে ঢুকছে। এই চ্যাপ্টারের মেন কনসেপ্ট কি বলছে কি, যে দুটো, আচ্ছা তোমাদের কোষে দেখি একের দাগের যে কোনো একটা অঙ্ক দেখালে হবে, বা তোমাদের উদাহরণেও করে দেওয়া আছে। একের দাগের ধরো অঙ্ক দেখাচ্ছি, কি বলছে, ভাগ না করে নিচের কোন সংখ্যাগুলির দশমিকে বিস্তার সসীম হবে লিখি। স্যার সসীম মানে কি, সসীম মানে হচ্ছে স্যার ভাগ কেটে যাবে। তো স্যার ভাগ করলে দেখতে পাবো কাটবে কি কাটবে না, কিন্তু বইতে আমাদেরকে বলেই দিয়েছে কি ভাগ করা যাবে না। তাহলে ভাগ যদি না করা যায় তাহলে স্যার অন্য কি প্রসেস আছে, প্রসেস কি বলছে না, প্রসেস হচ্ছে নিচে যে লোকটা বসছে তাকে করে দেবো লসাগু, করা যাক। তাহলে যদি লসাগু করি একে, 2 40, 2 20, 2 10, 2 5, তো দেখা যাচ্ছে কি 80-কে লসাগু করতে যে যে মানগুলো এসছে তারা সবাই কিন্তু একই নয়। হ্যাঁ স্যার, 4টা 2 এসছে, একটা 5 এসছে, একই সবাই আসেনি। 2 আর 5 দুজন লোক এসছে, কিন্তু 2 এসছে 4টা, 5 এসছে একটা, একই নয়। যেহেতু এই সবগুলো উৎপাদক একই নয়, তো এর ভাগফল হবে, এর ভাগফল সসীম হবে না। কি বললাম আমি কথা, ভাগ করলে তো বুঝতে পারবো সসীম না অসীম, কিন্তু যেহেতু আমরা ভাগ করতে না বলেছে, তার জন্য আমরা কি করলাম লসাগু করে দেখছি কি সবগুলো একই আসেনি, তার মানে এটা কি সসীম নয়। যদি স্যার সবগুলো একই আসতো তাহলে সসীম। কথা কি বোঝা গেছে? তাহলে লিখবো কি 17/80 কি বলেছে, একটি সসীম দশমিক সংখ্যা নয়। কেন নয়, যেহেতু নিচে যে বসছে তার উৎপাদক গুলো যে আসছে সবগুলো একই নয়, তাই হলো। আচ্ছা, সেকেন্ড একে দেখে তাহলে বুঝতে পারি গেলে প্রতিটা লসাগু করবে, যেটা সবগুলো একই চলে আসবে উৎপাদক সেটা সসীম, যেটা সবগুলো একই আসবে না আলাদা কেউ আসবে সসীম নয়। দ্যাটস ইট, বোঝা গেছে। এবার ধরো 2-এর দাগে কি করতে বলেছে, নিচের প্রত্যেক সংখ্যার দশমিকে বিস্তার করি ও কি ধরনের দশমিকে বিস্তার পাবো দেখি। ধরো আমি যে কোনো একটা করে দেখাচ্ছি, এটা এমনি সিম্পল, ভাগ করলে দেখতে পাবো দেখা যাচ্ছে। স্যার আমরা ধরো নিচ্ছি 2-এর দাগের 1 নম্বর, 2-এর দাগের ক নম্বর 1 নম্বর, আমাকে কি করতে বলেছে 1/11, অর্থাৎ 1কে 11 দিয়ে ভাগ করতে বলেছে। ভাগ করার পরে দেখতে পাবো এটা কি ধরনের দশমিক বিস্তার, চেক করি।
1 কে ভাগ করছি কি দিয়ে? 11 দিয়ে। স্যার ভাগ যাচ্ছে না, দশমিক শূন্য, তাও যাচ্ছে না, শূন্য শূন্য, হ্যাঁ স্যার যাচ্ছে, 11 9 99। 1 দশমিক আছে শূন্য, যাচ্ছে না স্যার, আবার শূন্য দিলে শূন্য, আবার একই। তো বোঝা কি যাচ্ছে এই দুটো সংখ্যা বারবারই চলছে। তার মানে স্যার আমি লিখতে পারি 0.09, এই দুটো মাথায় পৌনঃপুনিক দিচ্ছি। পৌনঃপুনিক দেওয়ার মানে কি? এই দুটো সংখ্যাই বারবার বারবার রিপিট। তাহলে এটা কি বারবার যেহেতু রিপিট করছে, তার মানে এটা তো ভাগ কাটবে না। তার মানে কি? যা অসীম এবং আবৃত, অসীম ও আবৃত। আবৃত মানে কি? এটার একই প্যাটার্ন চলছে, একই একই সংখ্যা, সেটাকে আমরা আবৃত দশমিক বলি বা পৌনঃপুনিক দিই। তাই অসীম ও আবৃত। কথা কি বোঝা গেছে? ব্যাস, এইভাবে তোমরা দুই থেকে ভাগ করবে। এতে এমনিতে ছোট ক্লাসের অঙ্ক, ক্লাস 6 এর অঙ্ক। ভাগ করবে, ভাগফল দেখবে, ভাগ যদি কেটে যায় তো সসীম, ভাগ যদি না কাটে একই সংখ্যা বারবার ঘুরতে থাকে তাহলে অসীম ও আবৃত। ব্যাস, এটুকুই শেষ। এবার 3-এর দাগের ধরো যে কোনো একটা অঙ্ক আমি দেখাচ্ছি, এটাও ক্লাস 6এই ছিল। 3-এর দাগে দেখাচ্ছি পৌনঃপুনিক থেকে, মানে কি 3-এর দাগে করতে কি বলেছে? এইটা দিয়েছে হাতে, একে ট্রান্সফার করতে হবে এখানে, এই সংখ্যাটাকে ভগ্নাংশে পরিণত করতে হবে। সেটার নিয়ম কি আমি দেখাচ্ছি, নিয়মটা কি। যে কোনো একটা অঙ্ক দেখে, খুব সহজ। কোনটা? এনিওয়ান, যে কোনো আমি নিচ্ছি। ধরো 3-এর দাগের VI নিচ্ছি, 3-এর দাগের VI কি বলছে আমাদের হাতে? 0.17, 7-এর মাথায় পৌনঃপুনিক। হ্যাঁ, এখানে নিয়ম কি বলছে? সমান চিহ্ন আকার, উপরে কি কি কাজ মন দিয়ে দেখে নিন। প্রথমে স্যার সমস্ত সংখ্যা লিখবো দশমিক আর পৌনঃপুনিক বাদ দিয়ে, মানে দশমিক আর পৌনঃপুনিকটা দেবো না, কিন্তু সবকে লিখবো। হ্যাঁ স্যার, বোঝা গেছে সবার? সমস্ত সংখ্যা দশমিক আর পৌনঃপুনিক বাদে লিখে নিয়েছি। বিয়োগ, বিয়োগ কে কে যাবে? না, যাদের মাথায় পৌনঃপুনিক নেই তারা যাবে বিয়োগ। আপনার তো জিরো লেখার কোনো মিনিং নেই, কেন? প্রথমে জিরোর কোনো মূল্য থাকে না। তো এটা লিখি না লিখি কোনো, আমি দেখানোর জন্য লিখছি। সমস্ত সংখ্যা লিখে নিয়েছি, বাদ যাচ্ছে কে? যাদের মাথায় পৌনঃপুনিক নেই তারা। ঠিক, এটা উপরের কাজ গেল সমান বাই আকারে। নিচে কি? না স্যার, যটা সংখ্যার মাথায় পৌনঃপুনিক থাকবে, যতগুলো সংখ্যার মাথায়, ততগুলো 9 আসবে। এখানে বর্তমান ক্ষেত্রে একটার সংখ্যার মাথায় পৌনঃপুনিক, তো স্যার একটা নয়। আর দশমিকের পরে যতগুলো সংখ্যার মাথায় পৌনঃপুনিক থাকবে না, আমি কিন্তু বলছি দশমিকের পরে, ততগুলো শূন্য। বর্তমান অঙ্কে একটা সংখ্যা আছে যার মাথায় পৌনঃপুনিক নেই, তার জন্য একটা শূন্য। কথা কি বোঝা গেছে? আবার আমি রিপিট করছি। প্রথমে কি বললাম? দশমিক পৌনঃপুনিক বাদে সমস্ত সংখ্যা লিখে নিয়েছি, সেখান থেকে বাদ যাচ্ছে কারা? যাদের মাথায় পৌনঃপুনিক নেই তাদেরকে আমরা বাদ দিচ্ছি। স্যার হলো এটা উপরের স্টেপ। নিচের স্টেপ, নিচের স্টেপে কি? যতগুলো সংখ্যার মাথায় পৌনঃপুনিক আছে ততগুলো নয়। স্যার বর্তমান কেসে একটা ছিল তাই একটা নয়। আর দশমিকের পরে যতগুলো সংখ্যার মাথায় পৌনঃপুনিক নেই, দশমিকের পরে তটা শূন্য। যদি স্যার এখানে কেউ না থাকতো তো কোনো শূন্য আসতো না, যেহেতু একজন আছে তাই একটা শূন্য। এবার তুমি সিম্পলি বিয়োগ, তাহলে কি হচ্ছে? 17 থেকে একবার যাচ্ছে 16, নিচে কে? 90। ঠিক, ধরো আমরা কি সেখানে 2 কেটে নিই 8, 2 কাটলে কত? 45। তাহলে স্যার 8/45। দ্যাটস ইট, এটাই এর উত্তর। বোঝা গেছে সবার? ব্যাস, এর পরে আসছে এই চ্যাপ্টারের যেটা আর একটা লাস্ট কনসেপ্ট। দুটো হয়েছে, এগুলোতে এমনি বেসিক গেল, এরপরে লাস্ট যে কনসেপ্ট সেটা আসছে। স্যার লাস্ট কনসেপ্টে আমাদেরকে কি শিখতে হবে বা কি? মেনলি 3টা কনসেপ্ট বলেছিলাম। দুটো সংখ্যার মাঝে মূলত 1টা 2টো 3টে হ্যানতেন বসানো। সেকেন্ড ক্যাটাগরি কি? √2, √3, √5, √6, √7, √10, এগুলোকে কোথায় বসানো? সংখ্যা রেখায় বসানো। এবার আসছে থার্ড ক্যাটাগরি। থার্ড ক্যাটাগরিতে কি বলছে? না স্যার, দুটো সংখ্যার মধ্যে, অর্থাৎ দুটো মূলদ সংখ্যার মধ্যে অমূলদ সংখ্যা বসানো, এটা শিখতে হবে। যেমন ধরো তোমাদের অঙ্ক কি দিয়েছে? সাপোজ ধরো আমি নিচ্ছি 5 নম্বর অঙ্ক। ক নম্বর? 5 নম্বর। ভালো করে খেয়াল করবো প্রসেস কি। 5 নম্বরে বলছে 5/7 একটা সংখ্যা আছে, আর 9/7 এর মধ্যে এটা একটা সংখ্যা আছে। আমাদের কি করতে হবে? এই দুটো সংখ্যার মধ্যে 3টা ভিন্ন অমূলদ সংখ্যা বসাতে হবে। প্রথমটাই কিন্তু বসিয়েছি আমরা মূলদ, এখন বসাতে কি বলছে? স্যার অমূলদ। আচ্ছা,
তাহলে এই দুটো সংখ্যার মধ্যে যদি আমরা অমূলক সংখ্যা বসাতে চাই তার জন্য প্রসেস কি মেনটেন করব? ফার্স্ট অফ অল এই দুটো সংখ্যাকে আমরা দশমিকে ট্রান্সফার করব। কেন? কেন উত্তর পরে পাবে। এদেরকে দশমিকে করি স্যার, দশমিকে করতে গেলে ভাগ করতে হবে, হাসার ভাগ করতে হবে। তো 5কে 7 দিয়ে ভাগ করা যাক। 7 7 49, 1.0, 7 2 14। হ্যাঁ, 7 2 14 কি করে যায়? 7 1 7, 3.0, 7 4 28, 2 চলতে থাকবে, আমরা করতে যাবো না। সংখ্যাটা পেয়েছি কত? 0.712। ঠিক? হ্যাঁ স্যার ঠিক আছে। একেও ভাগ করা যাক। একে ভাগ করলে কি হচ্ছে? 9কে 7 দিয়ে, 7 1 7, 2.0, 7 2 14, 6.0, 7 8 56, 4.0, 7 5 35। 5 চলবে তো, যাচ্ছি না আমরা। 1.285। আচ্ছা, এখানে বন্ধ নয়, ডট ডট ডট, মানে চলছে ভাগ যেহেতু, এখানেও ডট 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 চলছে ভাগ যেহেতু, ব্যাস হলো। তাহলে আমরা ফার্স্ট কি করলাম, যখনই বলবে আমাদেরকে দুটো সংখ্যার মাঝে অমূলক সংখ্যা খুঁজতে, তখন আমরা কি করলাম, এই দুটো সংখ্যাকে, যে দুটো সংখ্যার মাঝে খুঁজতে বলবে তাদেরকে করে নিলাম ভাগ, দিয়ে কি করলাম, দশমিকে করলাম। আচ্ছা, 2 3টা দশমিকের পরে 2 3 ঘর যাবো, কাটবে না তো, বেশি দূর যাওয়া যাবে না, হলো। এবার এটা নিয়ে আমরা করব কি স্যার, করব কি সেটাই দেখার বিষয়। এটা থেকে আমরা করব কি, এই যে একটা সংখ্যা আর এই যে একটা সংখ্যা, এই দুটো সংখ্যার মাঝে আছে এমন একটা কি দুটো সংখ্যাকে আমরা খুঁজবো। কিভাবে স্যার পাওয়া যাবে, চেক করো ভালো করে। এটা ধরো আমাদের সংখ্যা রেখা, এটা স্যার 0 পয়েন্ট, তাহলে আমরা এখানে 0 নিলাম, এখানে ধরুন 1 নিলাম, আর এখানে ধরো 2, ঠিক না? চেক করো। 0.71, ধরো 0.7 কেই ধরো স্যার, 0.7 হবে 0 আর 1, এর ঠিক মাঝখানটা তো 0.5, তারপরে 6, তারপরে 7, ধরো এরকম জায়গায় 0.7, ঠিক। তারপরে এখানে 0.8 থাকবে, 9 থাকবে, 1 থাকবে। এবার এইটুকু পোর্শনের মধ্যে যদি আমরা 10টা ভাগ করি, তাহলে এখানে পাওয়া যাবে 1.5, মানে 1.5। স্যার এটা আমাদের সংখ্যা কত? 1.2, তাহলে একটুখানি এগিয়ে আসবে, এটা 1.1, এটা 1.2, 2 একটু পেরিয়ে গেছে, ধরো এরকম জায়গায় আছে 1.2 সামথিং, বেশি আছে। এবার আমাদের কাজ কি, তাহলে এই দুটো সংখ্যার মাঝে এখানে আরো অনেক সংখ্যা আছে, হ্যাঁ স্যার অনেক সংখ্যা আছে, তার মধ্যে একজন কি দুজনকে ধরা। যেমন কি কি আমরা দেখতে পাচ্ছি স্যার, 0.8 থাকবে, হ্যাঁ স্যার থাকবে, এর দুজনের মধ্যে 0.8 এখানে থাকবে। আচ্ছা, আর কে থাকবে স্যার? 0.81 থাকবে, হ্যাঁ স্যার থাকবে। 0.82 থাকবে, অবভিয়াসলি স্যার থাকবে। এরকম কোটি কোটি সংখ্যা থাকবে, আমাদের 2 3 জনকে দরকার, যটা ভিন্ন অমূলক লিখতে বলেছে তটা হলেই হলো। তাহলে এবার কি, যেহেতু আমরা পেয়েছি 0.8 আছে, কি ধরো কেউ এটা বলবে স্যার 0.9ও তো আছে, হ্যাঁ স্যার আছে। 1.1ও তো আছে, হ্যাঁ স্যার অবভিয়াসলি আছে। তাহলে এবার কি আমরা লিখছি, এবার অতএব এই সংখ্যাগুলোকে খোঁজা দরকার, তার জন্য ভাগ করা। ক্লিয়ার হয়েছে সবার? কেন ভাগ করার উদ্দেশ্য কি, এদেরকে খোঁজা। আচ্ছা, এরপরে কি লিখবো, 5/7 ও 9/7 এর মধ্যে কটি চাই স্যার? 3টি চাই, 3টি ভিন্ন অমূলক সংখ্যা। তো এর দুজনের মধ্যে 3টা ভিন্ন অমূলক সংখ্যা। অমূলক সংখ্যা আমরা বলেছিলাম কি, রুট যুক্ত। আর একটা দেখা যাবে প্যাটার্ন একটা ফলো করবে, যেখানে পৌনপুণিক লাগানো যাবে না। কিরকম স্যার? 0.8, একটা 1 8, দুটো 1 8, তিনটা 1 8, চারটা 1 ডট ডট, এটা চলছে অসীম পর্যন্ত, কিন্তু কোনো পৌনপুণিক লাগাতে পারবে না। কেন না, একই সংখ্যা আসেনি, বারবার আলাদা আসে। এটা দেখো 0.81, একটা 0, 81, দুটো 0, 81, তিনটা 0 ডট ডট, এটাও একটা চলছে স্যার। এখান থেকে হবে, হ্যাঁ ধরো 8 কি এসছে এখানে, 821, 8211, 82111 ডট ডট হয়ে গেল। আরো এরকম গাদা গাদা সংখ্যা। তাহলে মধ্যা কথা, তোমাদের কি দুটো সংখ্যার মাঝে যখনই অমূলক সংখ্যা বসাতে বলবে, তোমাদের কাজ কি, স্টেপ 1 দশমিকে ট্রান্সফার করলে। কেন করলাম স্যার? না এদের মাঝে কোনো না কোনো সংখ্যাগুলো আছে, তাদেরকে খুঁজবো। খোঁজা হয়ে গেছে, সংখ্যাকে খুব সহজভাবে দেখতে পাবে।
তারপরে এই প্যাটার্ন, একটা 1 দুটো 1 তিনটা 1 চারটা 1 এরকম, কি একটা 0 দুটো 0 তিনটা 0 চারটা 0, একটা 2 দুটো 2 তিনটা 2 এরকম করলেই হয়ে গেল। হলো। তাহলে বাস্তব সংখ্যা চ্যাপ্টারে মেন আমাদের শেখার বিষয় 3টা ক্যাটাগরি প্রশ্ন, স্যার আমরা কমপ্লিট করে নিলাম। ফার্স্ট, দুটো সংখ্যার মাঝে মূলদ বসানো, দুটো সংখ্যার মাঝে অমূলদ বসানো, আর √2 √5 √6 এগুলোকে সংখ্যা রেখায় বসানো। ব্যাস এই 3টা ক্যাটাগরির মেন প্রশ্ন। এবার খেয়াল করার বিষয় কি, এখানে শর্ট প্রশ্নগুলো দেখবে, শর্ট প্রশ্নগুলো নিজেরাই তোমরা করতে পারবে, কোনো সমস্যা নেই। কিন্তু 20 পেজে যে শর্ট প্রশ্নগুলো আছে, বহু বিকল্পধর্মী প্রশ্ন অর্থাৎ MCQ, এগুলো থেকেও কিন্তু পরীক্ষায় প্রশ্ন দেয়, এটা একটুখানি খেয়াল করবে। আর তোমরা কি করবে, 15 দাগে যে আছে 3টা প্রশ্ন, লাস্ট 3টা, 3 নম্বর 4 নম্বর 5 নম্বর, এই 3টা প্রশ্নকে তোমরা করে নেবে। এই 3টা প্রশ্ন থেকে 1-2 মার্কের শর্ট প্রশ্ন। আলটিমেট এই চ্যাপ্টারটা শর্ট প্রশ্নের জন্যই, কোনো কিছু সেরকম বড় প্রশ্ন নেই। তো এখানে দেখলে তোমরা কোনো বড় প্রশ্ন নেই, এই হচ্ছে ফার্স্ট চ্যাপ্টারের মেন সেট। হলো। তো ব্যাস এই চ্যাপ্টারটা এতটা আজকেই থাক, পরের সেকেন্ড চ্যাপ্টার সূচক নিয়ে আলোচনা করব। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে।